This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিউজ এট 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শনিবার উপনির্বাচনের ফল বেরিয়েছে, ওভার বাউন্ডারি মেরেছে তৃণমূল। শূন্য প্রধান বিরোধী দল। এরপরও বিজেপি নেতারা আত্মবিশ্বাসী 26-এ বাংলা দখল হবে। কিভাবে হবে? তথাগত রায়ের পর অর্জুন সিং এর দাবি শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা হোক, তাহলেই নাকি রিটার্ন গিফট পাবে দল। অর্জুন যখন এই সওয়াল করছেন তখন তৃণমূলের যুব নেতার মন্তব্য শুভেন্দু তৃণমূলের লক্ষ্মী। কেন এমন তির্যক মন্তব্য? 6-0 সীতাই হারোয়ায় জামানত জব্দ। রাজ্যের প্রধান বিরোধী দলের এই কি হাল? দায় কার? আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। তার যে দায় নেই, শনিবার উপনির্বাচনের ফল বেরোনোর পরে স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সংগঠন যিনি দেখেন সেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার রাতে ছিলেন দক্ষিণ দিনাজপুরে বৃহৎ বন্যা কালী পুজোয়। মেলায় গিয়ে বন্দুক হাতে দেদার গুলি চালান, 5-6টি বেলুনও ফাটান সুকান্ত। নিখুঁত নিশানা। 26-এর আগে রাজ্য বিজেপির নিশানাও কি এমন নিখুঁত হবে? হলে কোন ফর্মুলায়? রবিবার সুকান্তর জবাব, ফর্মুলা আমাদের জানা আছে, ফর্মুলা বাইরে বলার বিষয় নেই, বিজেপি জয়লাভ। শুক্রবার অন্য এক ফর্মুলা বেঁধে দিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়। রাজ্য বিজেপি কেমন চলছে? ভালো চলছে না। তার অন্যতম কারণ হচ্ছে একটা পূর্ণ সমাজ সভাপতি নেই। শুভেন্দু অধিকারী দলের মধ্যে অন্যতম বা যোগ্যতম পারফর্মার। সুকান্ত মজুমদার যিনি ছিলেন তিনি এখন অন্য একটা দায়িত্ব বহন করছেন। ছিলেন বলছি এই কারণে যে বিজেপির নীতিতে এটা নীতি নয় যে একজন দুটো পদে থাকবে। সুকান্ত মজুমদার এই মুহূর্তে শুধু রাজ্য বিজেপির সভাপতি নন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। ঠিক যেমন জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রীর পদ সামলান। অচিরেই বিজেপির সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি দুই পদেই বদল আসার কথা। তবে কি শুভেন্দুরই পাল্লা ভারী? বিজেপির কোন নেতার বক্তব্যের জবাব দেওয়ার দায়িত্ব পার্টি আমাকে দেয়নি। যেদিন দেবে আমি সেদিন জবাব। তথাগতর মন্তব্য নিয়ে সুকান্ত মন্তব্য এড়ালেও তৃণমূল নেতা তথাগতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, যদিও তির্যক মন্তব্যে। তথাগত রাগের মুখে ফুলচন্দন পড়ুক। তিনি যে কথাটা বলেছেন সত্যিই করুক সভাপতি শুভেন্দু অধিকারীকে। আমি মনে প্রাণে চাই শুভেন্দু অধিকারী সভাপতি হোক। শুভেন্দুর জন্য দেবাংশুর একের পর এক খোঁচা। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী। শুভেন্দু অধিকারী আরও বেশি বিজেপিতে অ্যাক্টিভ হন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে আরও উন্নতি হোক, এটা আমরা সবসময় চাই। 2019-এর বিজেপি এবং 2021 পরবর্তী বিজেপি, যখন থেকে শুভেন্দুর প্রবেশ তখন থেকে বিজেপির অন্তর্জলী যাত্রা শুরু। বিরোধী দলনেতাই ভবিষ্যৎ রাজ্য সভাপতি হবেন কিনা তা সময় এলেই বোঝা যাবে। আপাতত শুভেন্দুর ফর্মুলা তৈরি। শনিবারই বলেছেন, একটা জিনিস উপলব্ধির মধ্য দিয়ে বলতে পারি, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে। বিরোধী নেতৃত্ব হিসাবে যদি বাংলার মানুষ যদি কাউকে ধরে রাখে, তার নামে শুভেন্দু অধিকারীকে। যে শুভেন্দু তার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয়, 2026-এ দল রিটার্ন গিফট পাবে। 2026 বাংলায় বিজেপি ক্ষমতা আসবে। পরিবর্তন তো হতেই থাকে রাজনীতির মধ্যে, পার্টির মধ্যে। সেটা হওয়ার আমাদের সময় এসে গেছে। সেই জন্য পার্টির মধ্যেও নির্বাচন হবে, আর তখন তারপর নতুন করে আগামী নির্বাচনের স্ট্র্যাটেজি তৈরি হবে। সোমবার দুপুরে মাঠে নামছেন বিরোধী দলনেতা। দলীয় বিধায়কদের চাঙ্গা করতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে ভোকাল টনিক দেওয়ার সম্ভাবনা শুভেন্দু। অধিবেশনের লড়াই কি ময়দানেও আনতে পারবে বিজেপি? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর টিভি9 বাংলায় বিস্ফোরক অর্জুন সিং। এখনই অস্ত্র না ধরলে 2026 সালে বাংলায় ভোট হবে না বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। রাজ্যে খারাপ ফলের জন্য সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় নেতৃত্বকে। রাজ্যে 6 উপনির্বাচনে গোত্তা খেয়ে পড়েছে গেরুয়া গ্রাফ। একের পর এক কেন্দ্রে বিজেপির ভোট ব্যাংকে ধস নেমেছে। দুর্গ বলে পরিচিত মাদারিহাটও হাতছাড়া। কেনই বিপর্যয়? দায় কার?
এসব নিয়ে যখন দলের অন্দরে চর্চা চলছে তখন TV9 বাংলায় বোমা ফাটালেন অর্জুন। সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় নেতৃত্বকে। আমরা ইলেকশন কমিশনকে বুঝাতেই পারলাম না, বা দিল্লি দল আমার বুঝাতেই পারলো না ইলেকশন কমিশনকে কি বাংলায় এইভাবে ভোটটা হয়। আমার দলের শীর্ষ নেতারা এই ব্যাপারটা বুঝতেই পারছে না, অথচ আমি, শুভেন্দু অধিকারী, যত আমরা এমপি ছিলাম, আমরা সবাই বারংবার গিয়ে বলেছি কি এই ঘটনাটা বাংলায় হচ্ছে, আপনারা এটা দেখুন, কিন্তু এর উপরে কোনো রিঅ্যাকশন নেই। এখানেই শেষ নয়, অর্জুনের দাবি কাকে দিয়ে কোন কাজটা হবে সেই সমীকরণটাই বোঝে না দলীয় নেতৃত্ব। তো তৃণমূল কিভাবে লড়ে এসেছিল, তৃণমূলকে কিভাবে হারাতে হয়, যারা এটা জানে তার মধ্যে আমিও একজন আছি। তো যদি দল এটা আমার উপরে বিশ্বাস না করে এই যাকে তাকে দায়িত্ব দিয়ে দেবে, শুধু কাগজ কলমে ক্লার্ক তৈরি করবে আর পলিটিক্যাল এলিমেন্টস তৈরি হবে না, তাহলে কোনোদিন জিততে পারবে না। দল যদি এটা না দেখতে পারে কি কোন লোককে দিয়ে শতরঞ্জের বাজি জেতা যেতে পারে, যদি এইটা যদি প্রয়োগ না করতে পারে, তাহলে তো দলের ব্যাপার আছে। এখানে তো দলের বলতে গেলে এই জাস্টিফিকেশনটাই নেই কি কোন লোককে দিয়ে কি কাজ করাতে হবে। বাংলায় পরিবর্তন আনতে গেলে এখনই হাতে অস্ত্র তুলে নিতে হবে, নিদান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। 100% বলছি, অস্ত্র না ধরলে বাংলায় আপনি আগামী দিন 2026-এর পরে যদি মমতা ব্যানার্জি আবার শাসনে থেকে যায়, বাংলায় কোনো ভোট হবে না। 112 জনের স্টিয়ারিং কমিটি হয়েছিল, আমিও ছিলাম তার মধ্যে। 112 জন তো বাংলা থেকে তৃণমূলকে সরায়নি, সিপিএমকে সরায়নি। হাজার হাজার লোক যখন মাঠে নেমে লড়াই করেছে, মেরেছে, তাহলেই কিন্তু সরেছে। এই মরেছে মেরেছে এটা না করলে বাংলায় ইতিহাসটা চেঞ্জ হবে না। প্রথম নয়, এর আগেও রাজনৈতিক কর্মসূচির নামে বিজেপির নেতারা বাইরে থেকে অস্ত্র নিয়ে এসছে, অস্ত্র পাচারের সাথে বিজেপির নেতারা যুক্ত বলে প্রমাণিত হয়েছে। আর আজও বিজেপির নেতারা প্রকাশ্যে সশস্ত্র আন্দোলনের কথা বলছেন, অস্ত্র তুলে নিতে বলছেন। তারা অস্ত্রের ঝঞ্ঝানির মধ্যে দিয়ে শান্ত বাংলাকে যত বেশি অশান্ত করে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুঁজবেন, তত বেশি করে তারা সিপিএম এবং কংগ্রেসের মতো শূন্যের দিকে এগিয়ে যাবে। হাতে শুধু অস্ত্র তুলে নেওয়াই নয়, তৃণমূলকে হঠাতে পতাকা ছাড়াই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপিকে রাস্তায় নামার ডাক দিয়েছেন অর্জুন। বাংলা থেকে তৃণমূলকে সরাবার জন্য যে রাজনীতি করতে হবে, যে সংগঠন করতে হবে, যে কায়দায় সংগঠন করতে হবে, সবটাই করছি। হয়তো আপনারা দেখতে পারবেন না, আপনারা দেখার সম্ভব না। দাবি অনেক, স্বপ্নও অনেক। 2026-এ অর্জুনের লক্ষ্যভেদ হবে কি? ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ফের শহরে অগ্নিকাণ্ড। বিজয়গড় বাজারের ডেকোরেটর সামগ্রিক দোকানে গোডাউনে বিধ্বংসী আগুন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকলের 9টি ইঞ্জিন। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আজিজ। আজিজ, ঠিক কি ছবি উঠে আসছে? আমি সরাসরি ছবি দেখাবো, গৌরব পাল আমার চিত্র সাংবাদিক ছবি দেখাবে। ডেকোরেটার্সের গোডাউন, বিজয়গড় বাজার সংলগ্ন এই যে গোডাউন, সেই গোডাউনে রাত 9টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং তারপর প্রথমে 4টি এবং তারপর আরও 5টি, মোট 9টি ইঞ্জিনের চেষ্টায় এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। সেই সঙ্গে ডিএমজি রয়েছে এবং ভিতর থেকে কিন্তু এখনও আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা পরিষ্কার বাইরে বেরিয়ে আসছে। তুমি সেই ছবি গৌরব দেখাচ্ছে, সেই সঙ্গে ধোঁয়া এবং এই যে গলি, সেই গলিটা কিন্তু অত্যন্ত ঘিঞ্জি একটা গলি। ছবিটা আরও একবার দেখাতে বলবো যে সেই গলি দিয়ে কিন্তু দমকলের অপারেট করতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং সেই সরু গলির জন্য হাইড্রোলিক ল্যাডারের সাহায্য নিয়েছে দমকল আধিকারিকরা। সেই হাইড্রোলিক ল্যাডার দিয়ে তারা উপরে উঠে একেবারে সরাসরি এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু যথেষ্ট পরিমাণে বেগ পেতে হচ্ছে। বিভিন্ন দিক থেকে যেখানে যেখানে তারা সুযোগ পাচ্ছে সেখান থেকেই তারা এই জল ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছে। আমি আরও একবার এদিকে ছবিটা গৌরবকে দেখাতে বলবো যে বিভিন্ন দিক থেকে কিন্তু দমকল চেষ্টা করছে যাতে করে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। দেখো, একটা
আশেপাশে কিন্তু প্রচুর বসতি রয়েছে, এখানে একেবারে লোক বসতি রয়েছে, তার মাঝে এই কাঠের গোডাউন। এখানে মূলত বাঁশ, কাঠ এবং প্যান্ডেলের যে সমস্ত সরঞ্জাম অর্থাৎ কাপড় থেকে শুরু করে যাবতীয় জিনিস, সেই জিনিসের গোডাউন ছিল। তার ফলে আগুন কিন্তু অতি দ্রুত ছড়িয়ে পড়ে, তার কারণ ভিতরে প্রথমত শুকনো কাঠ, দ্বিতীয়ত কাপড়ের প্রচুর কাপড় মজুদ ছিল বলেও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তার ফলে এই ধোঁয়া হচ্ছে এবং উল্টো দিকে বাঁশ ছিল, প্রচুর পরিমাণে সেই বাঁশও জ্বলছে সমানভাবে। তার ফলে কিন্তু এই আগুন আরও বেশি ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকেই দমকল চেষ্টা করছে যে আগুন যাতে করে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, আগুন যাতে আর স্প্রেড করতে না পারে সেই চেষ্টাই দমকল আধিকারিকরা করছেন। সেই সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরাও রয়েছেন, প্রত্যেকে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। 9টি ইঞ্জিন এই মুহূর্তে দমকলের 9টি ইঞ্জিন কাজ করছে। রাত 9টা নাগাদ, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, এখনও আগুনের যে ছবি গৌরব দেখাচ্ছে দেখতে পাবে যে আগুন কিন্তু এখনও একেবারে দেওয়ালগুলি, যে সাইডে যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে কিন্তু ফাটল ধরতে, ইতিমধ্যেই সেই দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে এবং আশেপাশে যেহেতু প্রচুর জনবসতি রয়েছে সম্ভাবনা তৈরি হচ্ছে। আজিজ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজয়গড় বাজারের ছবি দেখছেন। ডেকোরেটর সামগ্রীর গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের 9টি ইঞ্জিন। দাউ দাউ করে রাত 9টার সময় জ্বলছিল গোডাউন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকে ঘটনাস্থলে পৌঁছতেও বেশ বেগ পেতে হয়, যদিও এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। যে সমস্ত পকেট রয়েছে সেই পকেটগুলোকে চিহ্নিত করে আগুন যাতে আর ছড়িয়ে পড়তে না পারে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি আজিজের কাছে। আজিজ, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, আমরা সেই ছবি দেখাচ্ছিও দর্শকদের। তো সেক্ষেত্রে যেহেতু ঘিঞ্জি এলাকা বলছো, দেওয়াল ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু দেওয়ালে আগুন মানে ফাটল দেখা দিয়েছে, সব মিলিয়ে কতটা তৎপর দমকল প্রশাসন এবং কিভাবে যারা আটকে রয়েছেন আশেপাশে বাড়িঘর ধরে তাদেরকে কিভাবে ইভ্যাকুয়েট করা হচ্ছে? দেখো, একেবারে তুমি এখনো ধোঁয়া দেখতে পাচ্ছ, একদম অনর্গল ধোঁয়া বেরোতে থাকছে এবং আমি এখানে স্থানীয় একজনের সঙ্গে কথা বলবো, একেবারে পাশেই যার গোডাউন, যার একটা গ্যারেজ রয়েছে, তার সঙ্গে কথা বলবো। দাদা, কটার সময় কিভাবে ঘটনা? এই পুরো ঘটনাটা ঘটেছে, আমরা খবর পেয়েছি 10:45টার সময়। 10:45টার সময় আমি গাড়িটা এখানে ঢোকাতে এসেছি, দেখছি এখানে মানে এরম আগুন হয়েছে। সঙ্গে সঙ্গে আমার যে আছে কল করেছে দমকলকে, কল করে আজকে মানে 5টা গাড়ি তো এখনও মানে হচ্ছে না, জানি না কতক্ষণে কন্টেন্ট করতে পারবে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এসির কম্প্রেসার থেকে শুরু করে আশেপাশের বাড়ি সব গলে গেছে এখানে পুরো। এটা ছিল হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা ডেকোরেটার্সের গোডাউন, কাপড় ঝাপড় সব ফ্লেমেবল আইটেমস এখানে আছে। অ্যান্ড আমরা অ্যান্টিসিপেট করছি এটা মোটামুটি মানে শর্ট সার্কিটেই পুরো আগুনটা ধরেছে। আর যেহেতু এখানে ফ্লেমেবল আইটেমসগুলো আছে, পুরো বাড়িটা ক্যাচ করে ফেলেছে এখন। একদম একদম আপনি এই আগুনটা কন্টেন না করতে পারলে ফার্স্ট অফ অল তো এইগুলো মানে পিলার্সগুলো সব ভেঙে পড়ে যাবে। বাড়িটা তো মানে অলরেডি ভাঙতে শুরু করে দিয়েছে বাড়িটা। এখন যদি এটা মানে হয়ে যায়, পুরো মানে সবারই প্রবলেম হয়ে যাবে। এই আগুনগুলো কন্টেন না করতে পারলে এই পাশের বাড়ি, এই বাড়ি, সব জায়গায় পুরো ব্যাপারটা ছড়িয়ে যাবে। অর্থাৎ চয়নিকা, বুঝতেই পারছো যে বাড়িতে যে ফাটল ধরেছে, সেই যে ছবি তোমাকে আমি একটু আগে দেখাচ্ছিলাম, যে কথা বলছিলাম যে দেওয়ালে কিন্তু ইতিমধ্যেই ফাটল ধরতে শুরু করেছে। তার ফলে দমকল কিন্তু আরও বেশি সতর্ক হচ্ছে। আশেপাশের যারা রয়েছেন, আশেপাশের বাড়িতে যারা রয়েছেন তাদেরকে দমকল সতর্ক করছে এবং এই যে দেওয়াল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সেই আশঙ্কাই কিন্তু দমকল করছে এবং তার জন্যই তারা সমস্ত রকম ব্যবস্থাপনা নিচ্ছে। তার ফলে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, চারিদিকে জনবসতি এবং সেখানে কিন্তু দাউ দাউ করে জ্বলছে এই আগুন এখনো পর্যন্ত। কিন্তু আজিজ, এখানে তো আরো একটা প্রশ্ন ওঠে, যেহেতু এইভাবে দাহ্য পদার্থ মজুদ ছিল, ঘন জনবসতিপূর্ণ এলাকা, তাহলে তো অগ্নি নির্বাপন ব্যবস্থাও যথাযথ থাকার কথা। একেবারেই দেখো, সেই প্রশ্নটা তো উঠছেই স্বাভাবিকভাবেই, তার কারণ চারিদিকে এত জনবসতি, সরু গলি ঘিঞ্জি এলাকা, সেখানে একটা দাহ্য পদার্থ যখন সেখানে মজুদ রয়েছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না সেই বিষয়ে কিন্তু এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। আপাতত দমকলের পুরো চেষ্টাটাই হচ্ছে আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। তার কারণ পরিস্থিতি ভয়াবহ হতে পারে, তার কারণ ইতিমধ্যেই যে ছবি দেখা যাচ্ছে দেওয়ালের কিন্তু ফাটল ধরেছে, যে সমস্ত দরজা জানলা ছিল সেগুলি কিন্তু ভাঙতে শুরু করেছে। তার ফলে
ফলে আশেপাশের যারা রয়েছেন তারা যেমন আতঙ্কিত রয়েছেন, তেমনই কিন্তু দমকলের কাছে যেমন আগুন নেভানোটাও একটা চ্যালেঞ্জ, তেমনই কিন্তু আশেপাশে যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টাও কিন্তু অত্যন্ত সঙ্গে থাকো আজিজ। এই মুহূর্তে 3টি ছবি আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন। শহর কলকাতা থেকে জেলা পরপর অগ্নিকাণ্ডের ঘটনা। বিজয়গড়ের গোডাউনে আজ আগুন লাগে কিছুক্ষণ আগেই রাত 9টা নাগাদ। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজে আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী এবং রোগীর পরিজনরা ছুটোছুটি শুরু করে দেয়। এরপর 3টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সিঙ্গুরে কারখানায় অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখছেন। একটি সুতো কারখানা, সেখানে হঠাৎ করেই আগুন লেগে যায়। যদিও এখনো পর্যন্ত 3টি ক্ষেত্রে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না, যদিও হতাহতের কোনো খবর নেই। বলাগড় থানার গুপ্তিপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধার। বাড়ির শৌচালয়ে মিলল 5 বছরের শিশুর দেহ। খুনে জড়িত সন্দেহে শিশুর ঠাকুমা, জেঠিমা ও ঠাকুরদাকে গ্রেফতার করেছে পুলিশ। নিখোঁজ শিশুর হদিশ পেতে উড়েছিল ড্রোন, ব্যবহার করা হয়েছিল স্নিফার ডগ। অবশেষে বাড়ির শৌচালয়ের মিলল অচৈতন্য দেহ। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকের। খুনে জড়িত সন্দেহে শিশুর জেঠিমা, ঠাকুমা ও দাদুকে গ্রেফতার করল পুলিশ। বাইক থেকে মিছিল ছিলেন, তো যখনই আমাদের কাছে ইনফরমেশনটা এসে আমরা সঙ্গে সঙ্গে কেসটা করা হয়। এফআইআর এর ভিত্তিতে আমরা কেস করা হয়। পুরা সার্চ অপারেশন চলছিল। খুবই আনফর্চুনেট ছেলেটার বেসিক্যালি বডি পাওয়া যায়। যেটা আমরা প্রাথমিকভাবে দেখছি যে মনে হচ্ছে বাড়ির মধ্যে থেকেই যা ঘটনা ঘটেছে। শনিবার সকালে হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় 5 বছরের স্বর্ণাভ সাহা। বেলা গড়িয়ে গেলেও তার খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। ড্রোন উড়িয়ে খোঁজ চালায় পুলিশ। রাতে স্নিফার ডগ দিয়ে শুরু হয় তল্লাশি। রবিবার ভোরবেলায় তাঁর দাদুর শৌচালয় থেকে উদ্ধার স্বর্ণাভর অচৈতন্য দেহ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। দিদি আমি আসলাম, তখন আমার দিদিকে বললাম, দিদি রে আমার এমন সন্দেহ হয়, তো যা তো শ্বশুর আর তোর শাশুড়িকে ওদেরকে একটু বলতে বল, পুলিশকে বল, সব খুলে যে মনে একটু সন্দেহ হয়, এই কথাটা বললাম। যে আর সারাদিনে খুঁজে পেলাম না। সকালবেলা আমরা সব এখানে বসে আছি, আর আমার দিদির শ্বশুর বাথরুমে ঢুকেছে। বাথরুমে ঢোকেনি, পুরো বলে কি এই বাচ্চা কার, এই বাচ্চা কার, এইগুলো মেরে এগুলো কিছু রাখেনি, পুরো নীল হয়ে গেছে। কিন্তু কি কারণে শিশুকে খুন? খুনের নেপথ্যে পারিবারিক বিবাদ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। নিরাপত্তা রক্ষীদের মারে যুবকের মৃত্যুর অভিযোগ। ইছাপুর রাইফেলস ফ্যাক্টরি চত্বরের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার, তদন্তে পুলিশ। ফের মারধরের জেরে মৃত্যুর অভিযোগ। এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনার ইছাপুর। কাঠগড়ায় রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীরা। পুলিশ সূত্রে খবর, বছর 32-এর কৃষাণু চট্টোপাধ্যায় ইছাপুরের বাসিন্দা। তাঁর পরিবারের অভিযোগ, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পার্কে বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিলেন কৃষাণু। সেখানেই বাইরে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন তিনি। পরিবারের দাবি, ওই এলাকা সংরক্ষিত হওয়ায় সেই সময় রেডে বেরান সেখানকার নিরাপত্তা রক্ষীরা। অভিযোগ, এরপরই তাঁরা কৃষাণুকে বেধড়ক মারধর করেন। ওরা বন্ধু বান্ধব মিলে নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়া, কেক কেটে ওরা খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পর তখন ডিএসসি কিছু ওইখানে এসে ওদের ওপর মারধর করেছে। 3 জনকে এমন মার মেরেছে, তার ভেতর একজন আমার ছেলে ডেথ। এবার স্পট ডেথ হয়ে যাওয়ার পর ওরা নিয়ে হাসপাতালে এসেছে। নিরাপত্তা রক্ষীদের মারেই কৃষাণুর মৃত্যু, সেই মর্মে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের পরিবারের। বাকি 2 বন্ধু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। সংগঠিত খুনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কারণে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীরা কৃষাণু চ্যাটার্জি এবং তার বন্ধুদের মারধর করলো, তার কোনো সদুত্তর মিলল না ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্তৃপক্ষের কাছ থেকে। বারে বারে তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মুখ খুলতে নারাজ, যোগাযোগ করতেও নারাজ। তবে আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কৃষাণু চট্টোপাধ্যায় মারা গেলেও আরও 2 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের চিকিৎসা চলছে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে। ইছাপুর থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।
ভর সন্ধ্যায় কলকাতার রাস্তায় রক্তারক্তি, জোড়াবাগানের নতুন বাজারে ছুরিকাহত যুবক। কলকাতা মেডিকেল কলেজে ভর্তি অমিত সোনকার নামে ওই যুবক। মুরগিপট্টি দিয়ে যাওয়ার সময় তার ওপর হামলা চালায় উত্তম সোনকার নামে এক যুবক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে শত্রুতা চলছিল। একসময় নতুন বাজার এলাকার মুরগিপট্টিতে ভাড়া থাকতেন তারা। সন্ধ্যায় অমিত এলাকায় এলে উত্তম ও তার বন্ধুরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, মাস কয়েক আগে অমিত মারধর করেছিল উত্তমকে। তারই বদলা নিতে এই দিনের ঘটনা বলে অনুমান পুলিশের। क्या हुआ मैडम नहीं पता, बट मेरा घर के पास जहाँ पर नूतन 32/1 टैगोर कैसल स्ट्रीट नूतन बाजार मुर्गी पट्टी के पास अपना घर है, ठीक है। वहाँ पर जाके मैं देख रहा हूँ गणेश चिकन सेंटर के सामने, अभी भी आप जाइए, पूरा ब्लड है, ठीक है। वहाँ पर मेरा भाई को गिरा के सब कोई मार रहा है, 5 जन मिलके। 5 को हिजड़ा लो। उत्तम सुनकर एक तो संजय, उसका संग मुर्गी चोर रहता है, मुर्गी चोर, ठीक है, संजय मुर्गी चोर। तीसरा का नंबर अविनाश सुनकर, ठीक है। चौथा नंबर बाद गुड्डा और मनोज सोनकर। ये लोग 5 जन था। ये लोग अपना साथ रखने लगा, हम इसको अपना साथ रख रहे, तो अब हम इसको बोले तू मेरा चेला बन के रहो। वो नहीं रह रहा चेला बन के, ये वो उन लोग का बात नहीं सुन रहा कि हम तुम लोग का गुलामी नहीं करेंगे, तुम्हारे साथ हम डकैती नहीं करेंगे, मारपीट नहीं करेंगे। वही खार में उसको पुलिस में पकड़वाया, पुलिस में भी बंद था जेल में। अब कोई केस नहीं था, पुलिस उसको छोड़ दिया। अभी 5 जन इसको घेर के मारा है। अकेले सब कोई मारा है। ना बोला, उत्तम सोनकर, अविनाश सोनकर, प्रदीप सोनकर और सूरज सोनकर, एलन सब कोई मिल नहीं, एलन दोस्ती में एलन बहुत मारा मेरा बच्चा, एकदम उसका भगवान कभी भला नहीं करेगा। রবিবার ভরসন্ধ্যায় জোড়াবাগান থানার অন্তর্গত নতুন বাজার মুরগিপট্টিতে ছুরিকাহত এক যুবক। আমি সেই ঘটনাস্থলের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে পুলিশ যেখানে এই ছুরিকাহতের ঘটনা ঘটেছে সেই জায়গাটি ঘিরে দিচ্ছে তদন্তের স্বার্থে, এবং ভেতরে এখনও পর্যন্ত চাপ রক্ত কিন্তু এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেটা স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে উত্তম সোনকার নামে এক যুবক অমিত সোনকার নামে অপর যুবককে ছুরি দিয়ে আঘাত করে, এবং যখন সে মোটর বাইকে এই জায়গা থেকে যাচ্ছিল এই মুরগিপট্টিতে, তখন তার শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়, এবং আঘাত করার পর সেই অবস্থায় অভিযুক্ত যুবক ঘটনাস্থল ছেড়ে পালায়, এবং তারপরেও স্থানীয় বাসিন্দারা আক্রান্ত যুবককে উদ্ধার করে, ঘটনাস্থল থেকে উদ্ধার করে এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই উত্তম সোনকার এবং অমিত সোনকার এই দুজনের মধ্যে একটি পুরনো বিবাদ ছিল, একটি পুরনো শত্রুতা ছিল, সেই কারণেই এই ঘটনা হয়েছে কিনা সেটা পুলিশ তদন্ত করে দেখছে। একদিকে যেমন যে যুবক আক্রান্ত হয়েছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে, যে অভিযুক্ত তার খোঁজ করা হচ্ছে, তার সঙ্গেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেও তাদের মধ্যে পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা জানার চেষ্টা করছে। তার কারণ দুই যুবকেরই আদিবাড়ি এই মুরগিপট্টি লাগোয়া এলাকাতেই, ফলে তাদের ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে, এবং পুরনো যে বিবাদ ছিল সেই বিবাদের কারণও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, যে কী কারণে এই আগের বার ঝামেলা হয়েছিল। মাস কয়েক আগেই সেই ঝামেলা হয়েছিল দুজনের মধ্যে, তেমনটাই আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে জোড়াবাগান থানা। ক্যামেরা সূর্যেন্দ্রের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা।